Hello everyone, welcome back to Imran's English Grammar and this is Imran Sir once again in front of you. So আজকে আমরা তোমাদের যে স্পেশাল একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ শর্টকাট রুলস অফ প্রিপোজিশন। আমরা প্রিপোজিশনের মাত্র 7টি শর্টকাট রুলস তুলে ধরবো যা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশাল। সো টেকনিক এবং রুলসগুলো যদি তোমরা মনে রাখো এবং ইউজেসটা যদি তোমরা একটু মনে রাখো তাহলে তোমাদের প্রিপোজিশন সম্পর্কিত যে বেসিক লেভেলটা, এই বেসিক লেভেলে কোনো তোমাদের ল্যাকিংস থাকবে না এবং পরীক্ষায় খুব সহজেই প্রিপোজিশনটাকে তুমি সঠিক জায়গায় বসাতে পারবা। সো প্রিপোজিশন সম্পর্কিত গাইডলাইন্সটা পেতে অবশ্যই ক্লাসটার সাথে সংযুক্ত থাকো এবং ইমরানস ইংলিশ গ্রামার সাবস্ক্রাইব করে সাথেই থাকো। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন সরাসরি ক্লাসে চলে যাব। দেখো, এই প্রিপোজিশন এমন একটি বিষয় যার নিজস্ব তেমন কোনো অর্থ নেই, কিন্তু বিভিন্ন ওয়ার্ডের সাথে ব্যবহৃত হয়, ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করতে জাদুর মতো ব্যবহৃত হয়। তাই এই বিষয়ে দক্ষতা ইংরেজি গ্রামারের দক্ষতার একটি বিশেষ অংশ। তার মানে হচ্ছে প্রিপোজিশন এমন একটা ওয়ার্ড, মানে এটা কি করে যে বিভিন্ন ওয়ার্ডের সাথে ব্যবহৃত ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করতে জাদুর মতো ব্যবহৃত হয়। আসলে প্রিপোজিশন একটা জাদুর মতো ব্যবহৃত হয়, তোমাদেরকে আমি দেখাচ্ছি। ধরো আমি এখানে একটা সেন্টেন্স লিখতেছি, ধরো আমি এখানে একটা সেন্টেন্স লিখবো এইদিকে। আমি ধরো এখানে প্রিপোজিশন কিভাবে জাদুর মতো ব্যবহৃত আমি তোমাকে দেখাচ্ছি এখন। ধরো আমি এখানে একটা সেন্টেন্স লিখবো। ধরো আমি লিখলাম দ্য বুক। আমি এখানে একটা সেন্টেন্স লিখবো, দ্য বুক ইজ ... মাই হ্যান্ড। দেখো এখানে একটা প্রিপোজিশন বসবে, তাই না? দ্য বুক ইজ ড্যাশ মাই হ্যান্ড, এখানে একটা প্রিপোজিশন বসবে। এখন তুমি যদি এখানে প্রিপোজিশনে না বসে যদি সেন্টেন্সটাকে জোড়াতালি দাও তাহলে অর্থটা কি দাঁড়ায়? দেখো, দ্য বুক ইজ মাই হ্যান্ড, মানে তোমার বইটি হচ্ছে তোমার হাত। তার মানে অর্থটা দাঁড়ায় বইটি তোমার হাত। আর তুমি যদি এখানে প্রিপোজিশনটা বসাও, যদি আমি এখানে অন প্রিপোজিশনটা বসাই, যদি তুমি এখানে প্রিপোজিশনটা বসাও, তাহলে এই যে অন যে প্রিপোজিশনটা আমরা এখানে বসালাম এর অর্থটা দাঁড়াচ্ছে এখন বইটা, আগে অর্থটা কি ছিল? বইটি আমার হাত, আর এখন অর্থ দাঁড়াচ্ছে বইটি আমার হাতে। তার মানে হচ্ছে প্রিপোজিশন আসলে কোনো ওয়ার্ডের সাথে বা পূর্বে বা পরে ব্যবহৃত হয়ে এটা একটা জাদুর মতো অর্থ প্রদান করতে ব্যবহৃত হয় এবং বাক্যের অর্থ কমপ্লিটলি প্রকাশ করতে প্রিপোজিশন হেল্প করে। থ্যাংক ইউ। আমরা এখন যাই ডেফিনেশনটা একটু দেখে নিই। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে এবং সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ করে তাকে প্রিপোজিশন বলে। উইথাউট প্রিপোজিশন, একটা প্রিপোজিশন ছাড়া, যেখানে প্রিপোজিশন বসার কথা সেখানে প্রিপোজিশন ছাড়া আর সেন্টেন্স ক্যানট বি এক্সপ্রেসড বাই ইটস ফুল মিনিং। একটা সেন্টেন্স কখনো তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। যেমন একটু আগে আমি এক্সাম্পলটা দিলাম, দ্য বুক ইজ অন দ্য ট্রাভেল। এখানে যে এই অন প্রিপোজিশনটা ট্রাভেলের পূর্বে বসে এই পুরো একটা বাক্যের প্রতিটা ওয়ার্ডের সাথে একটা কানেক্ট করে এই সেন্টেন্সের অর্থটা কমপ্লিট করতেছে। ওকে, দ্য ট্রেন ইজ রানিং। আমি যদি এখানে অন প্রিপোজিশনে না বসাই তাহলে দেখো, দ্য ট্রেন ইজ রানিং টাইম, মানে ট্রেনটা চলছে সময়, এরকম অর্থ দাঁড়ায়, ট্রেনটা সময় চলছে। তা আমি যদি এখানে অন প্রিপোজিশনে বসাই, দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, তাহলে অর্থটা কি দাঁড়ায়? যে ট্রেনটা সময় মতো চলছে। সো আমরা এখন দেখে নিব সরাসরি শর্টকাট রুলস অফ প্রিপোজিশন। প্রিপোজিশনের কয়েকটা শর্টকাট রুলস আমরা দেখে নিব। অ্যাট এবং ইন, এইটা ব্যাপারটা আমরা দেখে নিই। অ্যাট এন্ড, বড় স্থান বা বড় সময়ের পূর্বে ইন এবং ছোট স্থান বা ছোট সময়ের পূর্বে আমরা অ্যাট বসাবো। তাহলে দেখো, হি ওয়াজ বর্ন অ্যাট আ ভিলেজ ইন রাজশাহী। তাহলে এখানে দেখো ভিলেজটা হলো একটা ছোট স্থান আর এই রাজশাহীটা হলো একটা বড় স্থান। তাহলে বড় স্থানের পূর্বে আমরা ইন এবং ছোট স্থানের পূর্বে আমরা অ্যাট, এবং ছোট সময়ের পূর্বেও একইভাবে আমরা অ্যাড বসাবো আর বড় সময়ের পূর্বে আমরা কি বসাবো? ইন বসাবো। তাহলে এখানে দেখো, আমরা যদি দ্বিতীয় সেন্টেন্সটাকে এক্সপ্লেইন করি তাহলে এখানে দেখো, শি ওয়েন্ট হোম ড্যাশ 7:30 o'clock ইন দ্য ইভিনিং। তাহলে এখানে 7:30 হলো একটা ছোট সময় বা স্পেসিফিক সময়, তাহলে আমরা এখানে অ্যাড প্রিপোজিশনটা বসালাম, ছোট প্রিপোজিশন। ছোট সময়ের ক্ষেত্রে আমরা অ্যাড প্রিপোজিশন বসাবো, আর দ্য ইভিনিং হচ্ছে একটা বড় সময়, সেজন্য আমরা এখানে ইন প্রিপোজিশন বসালাম। ইনটু, আচ্ছা, কোনো কিছুর ভিতরে স্থিতিশীল বুঝালে ইন, অর্থাৎ কোনো কিছুর ভিতরে যদি কেউ স্থিতিশীল অবস্থা থাকে, কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো প্রাণী যদি স্থিতিশীল অবস্থা থাকে তাহলে আমরা ইন বসাবো, এবং কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো প্রাণীর যদি গতিশীল অবস্থা বুঝায় তাহলে আমরা সেখানে ইনটু ব্যবহার করবো। গতিশীল অবস্থায় কোথাও প্রবেশ করা বুঝালে সেখানে আমরা ইনটু ব্যবহার করব। তাহলে দেখো, দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম, মানে এই যে ছাত্রছাত্রীরা কোথায় আছে? এই ক্লাসরুমের ভিতরে আছে, স্থিতিশীল অবস্থায় বোঝাচ্ছে, যার কারণে আমরা এখানে ইন বসালাম। নাজনীন এন্টার্ড ইনটু দ্য রুম, সাধারণত পাস্ট টেন্সের ক্ষেত্রে ইনটু ব্যবহৃত হয় না। তারপরে এখানে দেখো, ধরো আমি লিখলাম নাজনীন এন্টার্স ইনটু দ্য রুম, তাহলে এখানে নাজনীন রুমের ভিতর প্রবেশ করছে। তাহলে এই যে দেখো, গতিশীল অবস্থায় যদি কোথাও প্রবেশ করা বোঝায় তাহলে আমরা সেখানে ইনটু ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে নাজনীনের রুমে গতিশীল অবস্থায় প্রবেশ করা বোঝাচ্ছে। সো নেক্সট ওয়ান, অন ইন অ্যাট, তাহলে দিন বা তারিখের পূর্বে অন, মাস বা বছরের পূর্বে ইন এবং নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসাবো। তাহলে এই বিষয়গুলো খুব ভালো করে মনে রাখতে হবে। আমরা যদি একটা সেন্টেন্সেই শুধু লক্ষ্য করি তাহলে কি দাঁড়ায়? দেখো,
আই শ্যাল মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করবো অ্যাট 8 o'clock, 8টার সময় অন ফ্রাইডে, শুক্রবার ইন ফেব্রুয়ারি। তার মানে আমি ফেব্রুয়ারি মাসের শুক্রবারে 8টার সময় আমি তোমার সাথে দেখা করবো। তাহলে এখানে দেখো দিন বা তারিখের পূর্বে অন, এই যে দিন বা তারিখের পূর্বে, ফ্রাইডে হচ্ছে একটা দিন, দিন বা তারিখের পূর্বে অন, মাস বা বছরের পূর্বে ইন, এই যে এখানে ফেব্রুয়ারি হচ্ছে একটা মাস বা মাস ইন, এবং নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা কি বসাবো, অ্যাড বসাবো। ক্লিয়ার? তাহলে আফটার বা ইন, সাধারণত অতীতকালের পেরিয়ড অফ টাইম এর পূর্বে আফটার বসে, এবং ভবিষ্যৎকালের পেরিয়ড অফ টাইম এর পূর্বে ইন বসে। আচ্ছা, পেরিয়ড অফ টাইম আর পয়েন্ট অফ টাইম, তাই না? তো পেরিয়ড অফ টাইম যেই সময়টা সংখ্যা দ্বারা উল্লেখ থাকবে সেখানে আমরা সেটাকে আমরা বলি পেরিয়ড অফ টাইম। আমি আবার বলছি, এখানে দেখো 1 ইয়ার, এই যে 1 ইয়ার এই সময়টা সংখ্যা দ্বারা উল্লেখ আছে, তাহলে এটাকে আমরা বলবো পেরিয়ড অফ টাইম। তারপর যে এ উইক মানে এক সপ্তাহ, এটাকে আমরা বলবো পেরিয়ড অফ টাইম। ক্লিয়ার? তাহলে এখানে দেখো বলছে যে অতীতকালের যদি এমন একটা সময় বোঝায় যে সময়টা সংখ্যা দ্বারা উল্লেখ আছে, তাহলে সেখানে অতীতকালের সময়ের ক্ষেত্রে আমরা আফটার বসাবো, আর হচ্ছে ভবিষ্যৎকালের সময়ের পূর্বে আমরা ইন বসাবো। ক্লিয়ার? তাহলে এখানে দেখো আই রিটার্ন মাই নেটিভ টাউন, এই রিটার্ন এই ভার্বটা হচ্ছে পাস্ট, এই যে রিটার্ন ভার্বটা হচ্ছে কি পাস্ট, যার কারণে এই রিটার্ন ভার্বটা হচ্ছে পাস্ট, যার কারণে কি এখানে পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা যদি সেখানে নির্দিষ্ট সময় বা পিরিয়ড অফ টাইম বুঝাই তাহলে আমরা সেখানে আফটার বসাবো, তাহলে আমরা এখানে কি বসালাম, আফটার বসালাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আই শ্যাল গো হোম, এই যে শ্যাল গো এটা হলো ফিউচার টেন্স, তাহলে ফিউচার টেন্সের সময় বুঝালে আমরা ফিউচার টেন্সের যদি সময় বুঝাই তাহলে এই সময়টা যদি আবার নির্দিষ্ট হয় বা পিরিয়ড অফ টাইম হয় তাহলে আমরা সেখানে ইন বসাবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা দেখি ইন বা উইদিন, ইন বা উইদিন, তাহলে ভবিষ্যৎকালের পিরিয়ড অফ টাইমের মধ্যে যে কোনো সময় বুঝালে তার পূর্বে আমরা উইদিন, এবং ওই সময়ের শেষ মুহূর্তে বুঝালে ইন বসাবো। যেখানে ইন বসার কথা সেখানে যদি সময়ের পূর্বে উইদিন বসাও, আর যে সময়ের পূর্বে উইদিন বসার কথা সেখানে যদি তুমি ইন বসাও, দুইটাই অ্যান্সার সঠিক হবে। কারণ এখানে শুধু একটু পার্থক্য হচ্ছে যে ওই যে ভবিষ্যৎকালের সময়ের শেষ পূর্বে শেষ মুহূর্তে বুঝাতে আমরা ইন বসাই, আর একদম ওই তোমার হচ্ছে যে ওই সময়ের যে কোনো ভবিষ্যৎকালের সময়ের যে কোনো সময় বুঝাতে আমরা উইদিন বসাই। তার মানে ইন বা উইদিন ভবিষ্যৎকালের সময়ের ক্ষেত্রে তুমি যদি ইনের জায়গায় উইদিন বসাও বা উইদিনের জায়গায় ইন বসাও কোনো সমস্যা নাই। তবে তুমি যদি কোনো কিছু বোঝাতে চাও যে ওই ভবিষ্যৎকালের নির্দিষ্ট সময়ের মধ্যে হলে উইদিন, আর ওই ভবিষ্যৎকালের সময়ের শেষ মুহূর্তে হলে ইন, তাহলে দেখো শাহিন উইল কাম হিয়ার, শাহিন এখানে আসবে উইদিন উইক, এক সপ্তাহের মধ্যে, তাহলে এখানে উইদিন। রূপা উইল কাম হিয়ার, রূপা এখানে আসবে ইন এ উইক, এক সপ্তাহের মধ্যে। মানে ইন দ্বারা বোঝানো হচ্ছে যে ওই যে রূপা আসবে সপ্তাহের শেষের দিকে, আর উইদিন মানে হচ্ছে কি যে সে আসবে এক সপ্তাহের যে কোনো সময়, আর ইন এ উইক মানে ওই সপ্তাহের শেষের দিকে, অর্থাৎ শেষের 2 দিনের মধ্যে, আর উইদিন উইক মানে ওই সপ্তাহের যে কোনো সময় সে আসতে পারে। আচ্ছা, এরপরে আমরা দেখি বাই বিফোর ইন, ভবিষ্যৎকালের পয়েন্ট অফ টাইম, অর্থাৎ যে টাইমের ডিউরেশন জানা যায় না, অর্থাৎ যে সময়টা সংখ্যা দ্বারা উল্লেখ থাকে না সেটাকে বলে পয়েন্ট অফ টাইম। এর পূর্বে বাই বা বিফোর বসাবো আমরা, আর পিরিয়ড অফ টাইমের পূর্বে আমরা ইন বসাবো। আমরা একটু আগেই দেখলাম যে ভবিষ্যৎকালের যে সময়টা আছে, যে সময়টা সংখ্যা দ্বারা উল্লেখ থাকে সেই সময়টার পূর্বে আমরা ইন বসাবো, আর যে সময়টা সংখ্যা দ্বারা উল্লেখ থাকবে না সেই সময়টার পূর্বে আমরা বাই বসাবো। তাহলে দেখো এখানে দেখো আই হ্যাভ টু কাম ব্যাক বিফোর অক্টোবর, যে অক্টোবর এই সময়টা দেখো আই হ্যাভ টু কাম ব্যাক বিফোর অক্টোবর, এই অক্টোবর সময়টা এটা কিন্তু সংখ্যা দ্বারা উল্লেখ না, এটাই হচ্ছে পয়েন্ট অফ টাইম। তাহলে এই পয়েন্ট অফ টাইমের পূর্বে ভবিষ্যৎকালের পয়েন্ট অফ টাইমের পূর্বে আমরা বাই বা বিফোর বসাবো, তাহলে আমরা এখানে বাই বসালাম। তাহলে আই হ্যাভ টু কাম ব্যাক বিফোর অক্টোবর, আমাকে অক্টোবরের আগেই ফিরে আসতে হবে। তো এই হলো ব্যাপার। এরপর আসে আমরা নাম্বার 7 ইন অন টু, সীমার মধ্যে বোঝাতে আমরা ইন বসাবো, সীমার বাইরে বোঝালে টু, এবং সীমার উপরে বোঝালে অন। অনেকেই এই বিষয়টা বুঝেন না যে এই টু এর ব্যাপারটা অনেকেই বুঝেন না যে সীমার বাইরে বোঝালে টু, অর্থাৎ কোনো দিকে বোঝাতে আমরা টু বসাই, আর ওই দিকটাই হচ্ছে সীমার বাইরে। আমি যদি বলি পূর্ব দিকে, হ্যাঁ, আমি যদি বলি পশ্চিম দিকে, আমি যদি বলি স্কুলের দিকে, হ্যাঁ, তাহলে এখানে তো দিক বুঝাই, মানে অর্থাৎ কোনো দিকে বুঝালে সেখানে আমরা টু বসাই, আর এই টু যখন কোনো দিক বুঝাই তখনই সীমা বুঝায়, আর সীমা মানে এটা হচ্ছে সীমার বাইরে বুঝায়। ক্লিয়ার? তাহলে আমরা দেখি, এখানে দেখো আমরা একটা একটা করে দেখতেছি। এখানে বলা হচ্ছে হি ইজ নাও ড্যাশ দ্য রুম, এখানে রুমের মধ্যে আবদ্ধ, অর্থাৎ সীমার মধ্যে আছে, তাহলে ইন। তাহলে দ্য সুন্দরবন ইজ সিচুয়েটেড টু দ্য সাউথ অফ দ্য কান্ট্রি, মানে সুন্দরবন দেশের কোন দিকে অবস্থিত, এই যে দ্য সাউথ অফ দ্য কান্ট্রি, মানে এই যে দ্য সাউথ অফ দ্য কান্ট্রি মানে হচ্ছে দেশের দক্ষিণ দিকে। তাহলে আমি যদি বলি ভাই সুন্দরবন এখান থেকে দেশের দক্ষিণ দিকে অবস্থিত, তাহলে দক্ষিণ দিকের কি কোনো সীমা আছে, তুমি শেষ করতে পারবা না। তার মানে এটাই হচ্ছে সীমার বাইরে, অর্থাৎ কোনো দিকে বুঝালে আমরা সেটাকে সীমার বাইরে বুঝি, এবং সেখানে আমরা টু বসাবো। রাজশাহী ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ পদ্মা, অর্থাৎ সীমার উপরে, মানে রাজশাহী শহরটা হচ্ছে পদ্মা নদীর তীরে অবস্থিত, তাহলে অন দ্য ব্যাঙ্ক অফ পদ্মা। দ্য হিমালয়স ইজ দ্য নর্থ অফ দ্য ইন্ডিয়া, মানে হিমালয়টা কি, দ্য হিমালয়স ইজ টু দ্য নর্থ অফ দ্য ইন্ডিয়া। এখানে দেখো দ্য নর্থ অফ দ্য ইন্ডিয়া মানে ইন্ডিয়ার দক্ষিণ দিকে হিমালয়টা অবস্থিত, তাই না? তাহলে এখানে দেখো দিকে অর্থাৎ সীমার বাইরে, দিক মানে হচ্ছে সীমার বাইরে, তখন আমরা এখানে টু বসাবো। ওকে, তাহলে সিন্স বা ফর, তো এই সিন্স বা ফর আমরা কখন বসাবো, পয়েন্ট অফ টাইমের পূর্বে সিন্স, আর পিরিয়ড অফ টাইমের পূর্বে ফর। পয়েন্ট অফ টাইম মানে আমি আগে বলে দিছি
যে 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 সময়টা সংখ্যা দ্বারা উল্লেখ থাকবে না সেটা হলো পয়েন্ট অফ টাইম, আর যে সময়টা সংখ্যা দ্বারা উল্লেখ থাকবে সেটা হলো পিরিয়ড অফ টাইম। যদি মনে না থাকে তাহলে এই টেকনিকটা অবলম্বন করতে পারো। দেখো ফরে একটা ও আছে, ও মানে জিরো, জিরো ধরা যায়, মানে ওটা কিন্তু জিরোর মতো, অর্থাৎ যে সময়টা সংখ্যা দ্বারা উল্লেখ থাকবে সেটার সামনে আমরা ফর বসাবো, আর যে সময়টা সংখ্যা দ্বারা উল্লেখ থাকবে না সেটার সামনে আমরা সিন্স বসাবো। তাহলে এখানে দেখো, এখানে বলা হচ্ছে হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। তাহলে যে ফ্রাইডে এই সময়টা, এটা কি সংখ্যা দ্বারা উল্লেখ আছে? না, এই সময়টা সংখ্যা দ্বারা উল্লেখ নাই, যার কারণে এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, আর এর পূর্বে আমরা সিন্স বসাবো। আর মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল, আমার বাবা হসপিটালে ছিল 6 উইকস ডিউরিং দ্য সামার, মানে ওই গ্রীষ্মকালে 6 সপ্তাহ হসপিটালে ছিল। তাহলে যেখানে দেখো 6, এটা তো সংখ্যা দ্বারা বোঝানো হচ্ছে, 6 উইকস সংখ্যা বোঝানো হচ্ছে। তাহলে যে সময়টা সংখ্যা দ্বারা বোঝানো হবে সেখানে আমরা কি বসাবো? সেখানে বসাবো আমরা ফর। ওকে, বিটুইন অ্যান্ড অ্যামাং। তো বিটুইন দুইজনের মধ্যে বোঝাতে আমরা বিটুইন ব্যবহার করবো, এবং দুইয়ের অধিক বোঝাতে আমরা অ্যামং ব্যবহার করবো। তাহলে দুইজনের মধ্যে বোঝাতে আমরা কি ব্যবহার করবো? বিটুইন। এবং দুইয়ের অধিক বোঝাতে আমরা কি ব্যবহার করবো? অ্যামং। তাহলে হি ডিভাইডেড দ্য ম্যাঙ্গো, সে আমগুলো ভাগ করে দিল 2 চিলড্রেন, মানে দুইজন শিশুর মধ্যে। তাহলে এখানে দুইজন বোঝানো হচ্ছে, তার কারণে আমরা এখানে বিটুইন ব্যবহার করবো। আর দেখো ডিভাইডেড দ্য গিফটস, এই গিফটগুলো ভাগ করে দাও। দেখো রুমা, সুমা অ্যান্ড ঝুমা, দুইয়ের অধিক বোঝানো হচ্ছে। বা এখানে আমরা দিতে পারি অ্যামাং দ্য স্টুডেন্টস, আমি যদি দিই STUDENTS। তাহলে এখানে দেখো এই স্টুডেন্টস বা এই যে রুমা, সুমা বা ঝুমা, এটা হচ্ছে একটা কি, মানে একটা দুইয়ের বেশি বোঝানো হচ্ছে। তাহলে দুইয়ের বেশি বোঝানো হলে আমরা সেখানে অ্যামং ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে অ্যামং দ্য স্টুডেন্টস। ওকে, তো এরপরে দেখি আমরা বাই বা উইথ, যে কিছু করে তার পূর্বে বাই, এবং যার দ্বারা করা হয়, অর্থাৎ যে যন্ত্র বা যে সহায়ের মাধ্যমে করা হয়, বা যে যন্ত্র বা উপকরণের মাধ্যমে করা হয় তার পূর্বে আমরা উইথ বসাবো। ক্লিয়ার? তাহলে যার দ্বারা করা হয় সেখানে আমরা উইথ বসাবো, আর যে ব্যক্তিটা সরাসরি করে তারপরে আমরা বাই বসাবো। তাহলে দেখো আই ফাইনালি কিল্ড দ্য ফ্লাই, আমি শেষ পর্যন্ত ফ্লাই মানে মাছিটিকে হত্যা করলাম। ড্যাশে রোল্ড আপ নিউজ পেপার, মানে একটা মোড়ানো নিউজ পেপার, মানে একটা মোড়ানো পত্রিকা দ্বারা। তাহলে এখানে দেখো, তাহলে উইথ আ রোল্ড আপ নিউজ পেপার, তাহলে উইথ আ রোল্ড আপ নিউজ পেপার, মানে যে যন্ত্র বা সহায় বা উপকরণের মাধ্যমে করা হয় সেখানে আমরা উইথ বসাবো। দ্য বার্ড ওয়াজ কিল্ড, পাখিটাকে মারা হয়েছিল বাই আসিফ উইথ গান, অর্থাৎ গানের সাহায্যে মারলাম। তাহলে যে যন্ত্র বা সহায়ের মাধ্যমে আমরা কাজটা করবো তার পূর্বে উইথ, আর যার দ্বারা করা হবে তার পূর্বে আমরা বাই বসাবো। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো অন ওভার এভাব, এই যে লাগালাগি অবস্থায় যদি উপরে বোঝায় বা স্পর্শকাতর অবস্থায় যদি উপরে বোঝায় তাহলে আমরা সেখানে অন ব্যবহার করব। আর আয়ত্তের ভিতরে যদি উপরে বোঝায় তাহলে ওভার, আর আয়ত্তের বাইরে যদি উপরে বোঝায় তাহলে এভাব, মানে কাছাকাছি থেকে উপরে যদি বোঝায়, মানে উপরে আছে কিন্তু কাছাকাছি অবস্থায় আছে তাহলে ওভার, আর আয়ত্তের বাইরে যদি বোঝায় তাহলে আমরা এভাব ব্যবহার করবো। তাহলে এখানে দেখো এই যে স্পর্শকাতর অবস্থায় উপরে হলে অন, তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে স্পর্শকাতর অবস্থায় আছে এবং টেবিলের উপরে আছে, তাহলে আমরা সেখানে অন বসালাম। ঠিক আছে? দ্য ফ্যান ইজ ওভার মাই হেড, মানে আমার মানে এই ফ্যানটা অবশ্যই উপরে আছে এবং সেটা কি খুব নিকটতম দূরত্বে আছে, বা নিকটতম দূরত্বে থাকলে আমরা সেখানে ওভার, আর দূরবর্তী যদি দূরত্বে থাকে তাহলে আমরা সেখানে এভাব ব্যবহার করবো। দ্য বার্ড ইজ এভাব মাই হেড, এই যে পাখিটা আমার মাথার উপরে, তার মানে এটা কি একটা একটা হচ্ছে তোমার বেশি দূরত্বে বোঝানো হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, ইন অন, আমরা এখানে দেখি ইন অনটা আমরা কীভাবে ব্যবহার করবো। ইন অন, তাহলে ইন অন সময় মতো বা সামান্য সময়ের পূর্বে আমরা ইন বসাবো, এবং যথাসময়ে, একটু আগেও নয় একটু পরে নয়, তাহলে আমরা সেখানে অন ব্যবহার করবো। দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, মানে ট্রেনটা সময় মতো চলছে, তাহলে ট্রেনটা সময় মতো চলছে, তাহলে আমরা এখানে অন ব্যবহার করবো। ক্লিয়ার? আর সামান্য সময়ের পূর্বে বুঝালে আমরা ইন ব্যবহার করতে পারি। যেমন আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং ইন টাইম, মানে আমি ওই মিটিংয়ে ইন টাইম মানে ওই সময়ের পূর্বে আমি থাকবো। এই যে সপ্তাহান্তে মানে সপ্তাহের শেষে, মাসান্তে মানে মাসের শেষে ইত্যাদির পূর্বে আমরা অ্যাড বসাবো। তাহলে আর ইউ ডুইং এনিথিং স্পেশাল অ্যাট দ্য উইকেন্ড, তুমি কি এই যে সপ্তাহের শেষে কিছু করতে যাচ্ছ? তাহলে এই যে অ্যাট দ্য উইকেন্ড, এই যে অ্যাট দ্য উইকেন্ড, এখানে এই যে অ্যাট দ্য উইকেন্ড, তার মানে সপ্তাহের শেষে বোঝানো হচ্ছে। বাই, সময় নির্দেশের ক্ষেত্রে ঘড়ির সময়ের পূর্বে আমরা বাই বসবো, তার মানে কারো ঘড়িতে কয়টা বাজে এমনটা যদি কোনো প্রশ্ন করা হয় বা এমন ক্ষেত্রে যদি প্রশ্ন আসে তাহলে আমরা সেখানে অ্যাড বসাবো। তাহলে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তখন আমরা সেখানে বাই বসাবো। কি বসাবো আমরা? বাই, তখন আমরা সেক্ষেত্রে বাই বসাবো। ক্লিয়ার? সেক্ষেত্রে আমরা বাই, ঘড়ির সময়ের ক্ষেত্রে বাই বসাবো। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, তাহলে যে বাই ইউর ওয়াচ, ঘড়ির সময়ের ক্ষেত্রে আমরা বাই বসাবো। সো থ্যাংক ইউ সো মাচ, স্টে কানেক্টেড উইথ ইমরানস ইংলিশ গ্রামার।